সে আজ অনেক কাল আগের কথা। তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধিশীল ছিল এবং শহরাঞ্চলেরও এত উন্নতি হয়নি। তখন লোকের অভাব অভিযোগ কম ছিল, কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা। বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসতো না। গ্রামের পুকুর, নদী ও শস্যক্ষেত গ্রামবাসীদের অন্য বস্ত্রের সংস্থান করত। গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন। পরিবার সকল একান্নবর্তী ছিল এবং পুরুষেরা কেউ কেউ রোজগারের জন্য বিদেশে গেলেও বাকি সকলে গ্রামেই থাকতেন। সেই সময় বাংলার জনসংখ্যা অনেক কম ছিল, সেই জন্য জমি পতিত এবং জঙ্গলাকীর্ণ ছিল। গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ডাকাত এবং ভূতপ্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল। তখন গঙ্গাময়রার মতো ভূতের ওঝারা বহু রোজগার করতেন। শিকড় বাকড়ে লোকের বিশ্বাস ছিল, অবশ্য তাদের গুণও ছিল যথেষ্ট। সেইকালে আমাদের যশোর জেলার কোনো এক বর্ধিষ্ণু গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ বসবাস করতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার। কল্যাণপুরের 10 মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। এই গ্রামের নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটি মাত্র ছেলে নরেন বা নরু। সে এবছর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলল, বাবা, আমাদের বাড়িতে তো মোটে 2টো ঘর। আমার পড়াশোনার বড়ই অসুবিধে হচ্ছে। ইউনিভার্সিটির পরীক্ষার আগে এই 2টো মাস আমি যদি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতাম, তাহলে আমি পাস সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারতাম। সবই বুঝি বাবা, কিন্তু এই ছোট গ্রামে এমন কারোরই বাড়ি নেই যেখানে একটি ঘর খালি পাওয়া যায়। তবে একটা উপায় আছে। জমিদার মশাই অত্যন্ত দয়ালু মানুষ। তেনাকে বললে তিনি নিশ্চয়ই তোমায় অন্তত মাস 2 জন্য স্থান দিতে কখনো আপত্তি করবেন না। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব। কিন্তু বাবা, একটা কথা বলি, সেই বাড়িতে বাবু মশাইয়ের পরিবারবর্গও বাস করেন। হয়তো তারা তোমার সাথে মেলামেশা করবেন। তুমি কিন্তু বাবা তাদের সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে, বেশি কিছু বলা তোমাকে বাহুল্য। দেখো বাবা, কেউ যেন আমার নরুর নিন্দে না করতে পারে। বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কীরূপ ব্যবহার করতে হয় তা আমি জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকবো। তোমার ভয় নেই, তোমার ছেলের কেউ নিন্দে করবে না। রামবাবু যা ভেবেছিলেন তাই হলো। জমিদারবাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তাঁর বাড়িতে রাখতে রাজি হলেন। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী। অতি শীঘ্রই জমিদার গৃহিণী ও তার কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল। না, আর পারছি না। এবার একটু মুখে হাতে জল দিয়ে শুয়ে পড়ি। কে ওই মেয়েটি? এত রাতেরও আগে দাঁড়িয়ে কি করছিল? না, ঘুমিয়ে পড়ি। কে সেই মেয়েটি? অত রাতেরও আগে দাঁড়িয়ে কি করছিল? আচ্ছা, ও কি আজও আসবে? উফ, কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না তো। বারবার সেই মেয়েটির চিন্তাই মাথায় আসছে। না, আজ আর হবে না, ঘুমিয়ে পড়ি। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওদিকে রকে দৃষ্টি নিক্ষেপ করল। দেখল ঠিক সেইখানে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। নরেন লজ্জা পেল।
কিন্তু অদম্য কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল। মেয়েটিও নরেনকে এক দৃষ্টি দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগুতে লাগলো, যেন নরেনকে কি বলবে। কিন্তু নরেন আর অপেক্ষা করল না, তার বুক ধড়ফড় করছিল। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নরেনের সে রাত্রিরে ভালো ঘুম হলো না। এই মেয়েটি কে? কোথাও তো দেখেছি বলেও মনে পড়ছে না। এত রাতে সে আমার ঘরের দিকে কেন আসছিল? গোড়ায় ভাবছিলাম বাবুদের বাড়ির কোনো মেয়ে, কিন্তু তাও তো নয়। মেয়েটি কি ভালো মেয়ে নয়? অথচ মুখ দেখলে তো সেরকম মনে হয় না। মুখে একটা সরল সরল ভাব, যেন আমায় কিছু বলতে চায়। দেখি, আজও যদি মেয়েটি আসে তাহলে ওর পরিচয়টা জানার চেষ্টা করতে হবে। কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না তো। তোমাকে আমার বড়ই ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলাম। চলো না তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল জানি না, নরেন যেন মন্ত্রমুগ্ধ বা মোহগ্রস্তের মতো হয়ে গেল। নরেনের মন এবং দেহ দুই যেন স্ববশে রইল না। সে মেয়েটির সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করল। তুমি কে? আমি মালতী। তুমি আমায় চিনবে না, আজ কয়েকদিন তোমায় দেখছি, তোমায় বড়ই ভালো লেগেছে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি এত রাতে আসো কেন? ঠিক রাত 12টার সময়ই আমার আসবার সুযোগ হয়। অন্য সময় যে আমি চেষ্টা করলেও আসতে পারি না। এইসব জিনিস একদিন আমি তোমায় ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময়ই আসবো, আর ওই 2টোর সময় চলে যাব। কেমন? তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না, আমি তোমার বন্ধু। এই কি যথেষ্ট নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না, তা না হলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত। কিন্তু সে তা করল না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগলো। তার মনে তখন অনির্বচনীয় আনন্দ, যেন কেমন মোহগ্রস্ত ভাব। নরেনের একবারও মনে হলো না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিতা মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগে কিংবা পরে আসতে পারে না। এর মানে কি? এর আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। আজ যাই, কাল ঠিক 12টাতেই আসবো, কেমন? বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠান খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমনুষ্যই নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল। তারপর দুজনে ঘরের ভিতরে সে গল্পগুজব আরম্ভ করলো। এইভাবেই দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোয় গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সঙ্গ উন্মাদকর, এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা সুখের স্বপ্নের মতো কেটে যায়। একদিন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কিন্তু আমি তো তোমার সম্বন্ধে কিছুই জানি না। তুমি কোথায় থাকো, কার মেয়ে, কেনই বা ঠিক রাত 12টার সময়ই আসো, আর কেনই বা 2টোর পরই চলে যাও? কিছুই তো বুঝতে পারি না। আমার পরিচয় নিয়ে তুমি কি করবে শুনি? কেন, আমাকে কি তোমার পছন্দ না? তুমি প্রায়ই জিজ্ঞাসা করো কেনই বা আমি রাত 12টার সময় আসি ও 2টোর সময় চলে যাই। ঠিক আছে, তার কারণটা আজ তোমায় বলি শোনো। রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে 12টার আগেও আসি কিংবা 2টোর পরেও থাকি। আচ্ছা, আজ তো 2টো বেজে গেল, আজ আসি, আবার কাল আসবো।
আচ্ছা, মালতী কি মানুষ নয়? মালতী চলে যাবার পরেই আমার দেহে মনে কেন এই অবসাদ আসে? তাছাড়া আমার পড়ারও অনেক ক্ষতি হচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছি, কোনো কিছুই আর ভালো লাগে না। আমি বেশ বুঝতে পারছি মালতীর সঙ্গ আমার জন্য মঙ্গলজনক নয়, কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে উদ্ধার পাবো? এইভাবে আর দিন কতক চললেই তো আমার শরীর একেবারেই ভেঙে পড়বে। বাবাকে কি জবাব দেব? না, মালতীর আশা বন্ধ করতেই হবে, কিন্তু কিভাবে? আচ্ছা, মালতী যখন বলছে যে রাত 12টা থেকে 2টো পর্যন্তই তার আসবার সময়, আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ভেতরে শুয়ে থাকি না? সে দরজা বন্ধ থেকে বুঝতে পারবে যে আমি ঘুমিয়ে পড়েছি হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না, আজ আর 12টা পর্যন্ত অপেক্ষা করব না, আজ শুয়ে পড়ি। ও তুমি? আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছ, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? আরে না না, ওই শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বিছানায় শুয়েছিলাম। ইচ্ছে ছিল 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভিতর এলে কি করে? ও, আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভিতরে আসতে পারা যায় সে কথা একদিন তোমাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে সেসব পরে শুনবে। এখন এসো, আমরা নিজেদের বরং কিছু গল্প করি। আচ্ছা, আজ আমি আসি। আর শোনো, তুমি কিন্তু দরজা বন্ধ রাখবে না। মালতী কি করে দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে আসতে পারলো? তার মানে মালতী সত্যিই মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? তবে মালতী বারবার বলেছিল কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্তই সে এখানে আসতে পারবে। হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এইভাবে আর কিছুদিন চললে পাশ করা দূরে থাক, আমার প্রাণ সংশয় হতে পারে। এর 2-4 দিনের ভিতরই নরেন কঙ্কাল সার হয়ে পড়ল। ভয় ও প্রেত সঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাতে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ আর এমনই নরেনের মোহ। বাড়ির সকলে দেখল যে নরেন শুকিয়ে যাচ্ছে। বলি, এসব কি শুনছি নরেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার গিন্নিমার মুখে শুনলাম তুমি নাকি আজকাল ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো একবার? তোমার বাবা মাকে আমি কি জবাব দেব? কি হলো, উত্তর দাও। না, মানে একটা মেয়ে রোজ রাতে আমার ঘরে আসে। কি বলছো কি? একটি মেয়ে রোজ মাঝরাতে তোমার ঘরে আসে? কে মেয়ে? কোথায় বাড়ি? আমি কিচ্ছুই জানি না। মানে এতদিন ধরে তোমার ঘরে মেয়েটি আসছে আর তুমি মেয়েটির পরিচয় জানতে চাওনি? বিশ্বাস করুন জমিদার বাবু, আমি অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু সেই মেয়েটা কোনো পরিচয় দেয়নি। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? আমি ডাকি না, সে আপনিই আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগে দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে। তুমি কি গাঁজাখুরি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? তা জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে। এর রহস্যটা কি? নরেনকে তো আমি ভালোভাবেই জানি, সে সত্যবাদী এবং সৎ। বিশেষত আমার সামনে কখনোই মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারবে? হ্যাঁ,
নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলে আপনি সবই দেখতে আর শুনতে পাবেন। আচ্ছা বেশ, এখন চলো তোমার ঘরটা দেখে আসি। না, দরজা ছাড়া তো ঘরে আসার কোনো রাস্তাই নেই। বেশ, আজ রাতে পাশের এই ঘরে জানলা খুলে যদি আলো নিভিয়ে লুকিয়ে থাকি, তাহলে তোমার ঘরের সব ব্যাপারই আমি লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, আজ রাতেই আমি এই ঘরে লুকিয়ে থাকবো। রামবাবু, আপনি এখনই এসে নরেনকে গ্রামে ফিরিয়ে নিয়ে যান। এখানে রইলে তার প্রাণ সংশয় হতে পারে, পারলে আপনি আজই চলে আসুন। ইতি শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ। জমিদারবাবু, আপনি আমায় ডাকছিলেন? শোনো নরেন, আমি তোমার বাবাকে আনার জন্য লোক পাঠিয়েছি। তিনি এলেই তুমি বাবার সঙ্গে গ্রামে ফিরে যাও। কাল যা দেখলাম তারপর থেকে এখানে থাকাটা তোমার জন্য বিপজ্জনক। জমিদারবাবু, আমার নরেন বাবা কোথায়? তার কি হয়েছে? এই কদিনে ছেলেটার এমন কি হলো বাবু? আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনি এখনই এত ব্যস্ত হবেন না। নরেন আপাতত সুস্থ আছে, কিন্তু এখানে থাকলে সুস্থ দূরে থাক, প্রাণের সংশয়ও হতে পারে। আপনাকে সবটা খুলেই বলি। আজ আমি সারা রাত এই ঘরে পাহারা দেব, দেখি সে মেয়ে কেমন করে আসে। দেখি এই মেয়েটি যে প্রেতিনী, আমার আর কোনো সন্দেহই নেই। এ আপনি কি বলছেন বাবু? এই তো নরেনও এসে গেছে। যান, নরেনকে বাড়ি নিয়ে যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, শুধু নিয়ে গেলেই হবে না, একজন ভালো ওঝাকে দিয়ে নরেনকে দেখান। ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাকে ছাড়ানো খুব সহজ হবে না। ঠিক আছে বাবু, আমি তাই করব। আমি তবে এখন আসি জমিদার বাবু। অনেক ধন্যবাদ বাবু। আমি সত্যি এর থেকে বাঁচার কোনো উপায় স্থির করতে পারছিলাম না। এখান থেকে চলে গেলেই যদি আমি মুক্তি পাই, আমি খুব রাজি। আমার ছেলেটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কোন বিপদে এলো বাবা তোর মাথায়? পরীক্ষা মাথায় থাকুক, আগে তো ছেলের প্রাণ বাঁচানো দরকার। মা মা মা, কেঁদো না কেঁদো না, এই তো আমি তোমার কাছেই ফিরে এসেছি, আর আমার কিছু হবে না। আমি বড়ই ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাদের কাছে পেয়ে এখন মনে অনেকটা জোর পাচ্ছি। আচ্ছা মা, আমি বড়ই ক্লান্ত, এখন আমি একটু বিশ্রাম নেই। উফ, এ তো মহা মুশকিল হলো। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম, ভাবলাম ঘুমিয়ে পড়ব, কিন্তু কিছুতেই দু চোখের পাতা যে এক হচ্ছে না। প্রায় 12টা বাজতে চলল। আচ্ছা, মালতী কি এখানেও আসবে? কি মালতী, তুমি এসো। তুমি এখানে চলে এলে যে? আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো? আমি ভাবছি তুমি এখানে কি করে এলে। আসলে আমার শরীরটা খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে চলে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে কেউ ছাড়াবার চেষ্টা করছে না তো? সে কিন্তু কেউই পারবে না, তা যতই চেষ্টা করুক না কেন। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার
খুব ভালো লাগে। আমি কখনো তোমার অনিষ্ট করব না, কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবে আমিও আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসাথে থাকব। কিন্তু একটা কথা মনে রেখো, কেউই তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, কেউই না। না না, কে আর আলাদা করবে? আচ্ছা, আজ আমি আসি। আর শোনো, যা বললাম মনে থাকে যেন। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। বাবা 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 বাবা, শিগগিরই দরজা খুললো বাবা, ও আমাকে মেরে ফেলবে বাবা। বাবা বাবা, কি হয়েছে, কি হয়েছে খোকা? এভাবে হাঁপাচ্ছ কেন? একটা কথা মনে রেখো, কেউই তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, কেউই না। এ কি বলছিস বাবা? বাবা এসব কথা বলিস না, আমার ছেলেটার কি হবে হে ভগবান। আমি কালী গ্রামের সবার সাথে কথা বলে কিছু একটা উপায় স্থির করছি, তোমরা ভেবো না, একটু শান্ত হও। দেখ রাম, যত শীঘ্র পারা যায় একজন ভালো ওজাকে দেখা। আর যতদিন না ওজা আসে ততদিন নরু তোর আর বৌমার মূর্তিখানে শোবে। কিন্তু খুড়ো, ভালো ওঝা কোথায় পাবো সে যে আমার জানা নেই। তুমি যদি কিছু খোঁজ দিতে পারো। শোন, 7 ক্রোশ দূরে একজন সত্যিকার ভালো ওঝা থাকে। তার ভূত প্রেত সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকড়েরও সন্ধান রাখে। তোমরা দুজন শিগগির রওনা দাও, তবে কালই যেন সেই ওঝা এখানে চলে আসে। ওঝা যা চাইবে তাই দেয়া হবে তাকে। আমি যে কোনো মূল্যে আমার ছেলেকে সুস্থ করতে চাই। কি তুমি এখানে কি করছো? বাবা মা জানতে পারবেন যে? তোমার সে ভয় নেই, ওনারা কিছুই জানতে পারবেন না। সবকিছু দেখে এবং শুনে যা বুঝছি, এ বড়ই কঠিন কাজ। এটা যেভাবে নরেনকে গ্রাস করে বসে আছে, তাতে তাকে ছাড়ানো খুবই শক্ত। তবে হ্যাঁ, আমি একবার শান্তভাবে পুরোটা ভেবে দেখতে চাই। আমায় কিছুক্ষণ এই ব্যাপারটা নিয়ে নির্জনে ভাবতে হবে। আপনারা নরেন বাবুর অবস্থা তো সকলেই দেখেছেন। এইভাবে চললে আর 1 মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। কেবল একটি মাত্র উপায় আছে যাতে একে বাঁচানো যায়, কিন্তু সেই উপায়ের আর একটি দিকও আছে, সেটাও আপনারা ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয়, তাহলে চিরকালের জন্য নরেন বাবু প্রেতিনীর হাত থেকে উদ্ধার পাবেন। কিন্তু যদি আমি অকৃতকার্য হই, তাহলে তখনই ওর প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা 1 মাসের মধ্যে নরেন বাবুর নিশ্চিত মৃত্যু চান, নাকি তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান। যদিও এতে আজই ওর প্রাণ যেতে পারে। আপনারা সকলে এখানে উপস্থিত আছেন। যদি আপনাদের সকলের মত হয়, তাহলে আমি নরেন বাবুর ব্যাপারে ভার নেব। না, যে কাজে আমার ছেলের প্রাণ আজই যেতে পারে, সে কাজে আমি কখনোই মত দেব না। হে ভগবান, তুমি আমার প্রাণ কেন নিয়ে নিলে না? শোনো, তুমি এতটা ভেঙে পড়ছো কেন? ছেলের আমাদের বড় বিপদ। এই সময়ে আমাদের প্রতিটা সিদ্ধান্ত বিবেচনা করে নেওয়া দরকার।
খুড়ো, তুমি কি বলছো? বলছি বাবা, তুমি তোমার সমস্ত মতলবটা একটু ভেঙে বলো। নরেন বড়ই ভালো ছেলে, আমাদের গ্রামের গর্ব নরেন। এই ছেলেকে চিরতরে হারাবার কথা শুনলে যে বুকটা কেঁপে ওঠে। না, আমি এখন কিছু বলতে পারবো না, আর আমি কাউকে কিছু জানতেও দেব না। আমি শুধু নরেন বাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেব। তবে এ সম্বন্ধে আনুষঙ্গিক ব্যাপারও কিছু আছে, তা কিন্তু আপনাদেরই করে দিতে হবে। আমার ছেলেকে আমি বলে দিতে পারবো না, তবু যে কটা দিন ও থাকবে আমি ওকে আগলে রাখবো। আমার কাছ থেকে কেউ ওকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ওগো, তুমি এত বিচলিত হয়েও না। এরূপ চললে আমাদের নরেন আর যে কতদিন বাঁচবে তাও আমরা জানি নে। তবে তুমি কি বলতে চাইছো? আমার ছেলেকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেব? বৌমা, এই অবস্থায় মতি স্থির করা খুবই শক্ত। কিন্তু তোমরা কি চাও না যে নরেন সুস্থ শরীরে সুস্থ মনে স্বাভাবিকভাবে বেঁচে থাকে? দিন কতকের মধ্যে ওর প্রাণ তো যাবেই। এরূপ অবস্থায় দিন কতক বেশি বেঁচে থেকে লাভ কি? আমার মতে ওধার কথা মতো আমাদের চলা উচিত। যখন আর কোনো উপায় নেই তখন এই উপায় নিতে হবে। আমি সবই বুঝতে পারছি খুড়ো, কিন্তু মন যে মানতে চাইছে না। যে কাজে আজই ছেলের মৃত্যু হতে পারে, কেমন করেই বা তাতে মত দিই বলো? তোমাদের কাউকে আমার সিদ্ধান্ত নিতে হবে না। আমি এইভাবে আর একদিনও বাঁচতে চাই না। শুনুন, আপনি যদি আমাকে বাঁচাতে পারেন তো ভালো, নয়তো আজই আমার জীবন শেষ করে দিন। আমি আর এই নরক যন্ত্রণা একটা দিনও সহ্য করতে পারছি না। ওগো ওগো, তোমরা কেউ কিছু বলো, বারণ করো। কেন এসব কথা বলছে আমার ছেলে? ওগো। শেষে সর্বসম্মতিক্রমে স্থির হলো যে ওঝার উপরেই সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেওয়া হোক। বেশ, আজ সন্ধে হয়ে গেছে, আজ আর কিচ্ছু হবে না। আর একটা রাত নরেন বাবু ওইভাবেই থাকুক। কাল আমি এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করব। তবে এখানে হবে না, যেখানে নরেন বাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেইখানে যেতে হবে। কাল সকালে আমি, নরেন ও রামবাবু কল্যাণপুরে জমিদার বাড়িতে যাব। তোমায় আগেও বলেছি, এখনো বলছি যে কেউই তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি কখনো তোমার কোনো অনিষ্টও করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আমার এখানে আসতে কষ্ট হয়। বেশ, তবে তাই হোক। কালই আমি কল্যাণপুর ফিরে যাব। জমিদার বাবু, আপনি তো সবই জানেন, আপনাকে কিছু সাহায্য করতে হবে। তুমি যা চাও করব। নরু আমার ছেলের মতো। তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারের যাতে অবসান হয় তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে বাধ্য। বেশ, আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু নরেনের ঘরটিকে ভালো করে সাজিয়ে দিন, তক্তপোষ সারিয়ে সেখানে একটা খাট পেতে দিন, আর ঘরটি আর বিছানাটি নানা রকম ফুল ও মালায় সুসজ্জিত করুন। সব বন্দোবস্ত কিন্তু সন্ধ্যের মধ্যে শেষ করতে হবে। এতে আর কষ্টটা কি? সন্ধ্যার মধ্যেই সব বন্দোবস্ত হয়ে যাবে। নরেন বাবু, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনার বুকে বল দিন। আমি আসি তাহলে, একদম ভয় পাবেন না। আজ এ কি ব্যাপার? এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্যে? কেন? তোমার জন্য। আর তার পুরস্কারও তো পেলুম। কখনো যা করনি আজ তুমি তা করেছো। এর আগে তো কখনো তুমি দুবার হাসনি।
দুবার মানে কি? আমি আবার কখন এলাম? সে কি, তুমি এর মধ্যেই ভুলে গেলে? আরে তুমি তো রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি নাকি ফুল দিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছো। আমার সঙ্গে ফুল নিয়ে মালা নিয়ে কত কাড়াকাড়ি করলে। এই দেখো না, বিছানায় ছেঁড়া মালা ছেঁড়া ফুল পড়ে রয়েছে। এই তো মাত্র 15 মিনিট হলো তুমি গিয়েছো, এর মধ্যেই সব ভুলে গেলে? হ্যাঁ, সত্যিই ভুলে গেছো নাকি আমার সঙ্গে তামাশা করছো? তুমি আমার সাথে প্রবঞ্চনা করছো না তো? আমার গা ছুঁয়ে বলো তো, আমি আজ রাত্রে আগে এসেছিলাম কিনা? এই তোমাকে ছুঁয়ে বলছি। কিন্তু এর আগে আমি আসিনি। তাহলে কি কেউ আমার মতোই সেজে এসেছিল? যদি যদি সত্যি তাই হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও মালতী। আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব আমি চাই। যদি আর কেউ এইভাবে আসে তাহলে আমি আর বাঁচবো না। যে করেই হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও, বাঁচাও মালতী। এর একটা উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি? আমি কে তা তো তুমি জানোই। এই গভীর রাত্রে আমার সঙ্গে তুমি কি এক জায়গায় যেতে পারো? নরেন বুঝলে যে এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং বুকের মধ্যে কেমন করতে লাগলো। সে কষ্টে হেসে বললে, হ্যাঁ, তোমার সঙ্গে যাবো তাতে ভয়টা কি? কিন্তু কিন্তু তুমি কি করতে চাও আমাকে বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটি আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে, সেই লতার শিকড় তোমাকে আনতে হবে। তা তুমি কেন নিজেই নিয়ে আসো না? তুমি তো সব জায়গাতেই যেতে পারো। বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো। তুমি তো জানো আমার হাঁটতে গেলেও বেশ কষ্ট হয়। আমি যদি আনতে পারতাম তাহলে কি আর তোমাকে কষ্ট দিতাম? আমি সে লতা গাছের কাছে যেতেও পারি না যে। তোমাকেই সে শিকড় আনতে হবে। সেই শিকড় দিন রাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সে শিকড় খুলে অন্য ঘরে রেখে আসবে, আর রাত 2টোর সময় আমি চলে গেলে আবার পড়ে থাকবে। তাহলে কেউ আর তোমার কাছে আসতে পারবে না। আচ্ছা চলো। এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার হাতটা ধরো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমাকে নিজেই আসতে হবে। নরেন বাবু, আপনার জীবন আপনার হাতে। ভূতনাথকে স্মরণ করবে, কোনো ভয় নেই। ওই যে দেখছো গাছটার গোড়ায় লতানে গাছ আছে, তারই একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো। তোমাকে একলাই যেতে হবে। মালতী, 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 আমি এখানে আছি। এখন তো মেঘও খানিকটা কেটে গেছে আর অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি, তুমি পিছনে এসো, কেমন? আগে তুমি এই শিকড়টা দেখো তো যে ঠিক জিনিসটাই এনেছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই জিনিস এনেছো। তুমি আমার এত কাছে এসো না। তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো,
এখনো 2টো বাজতে 8 ঘন্টা দেরি আছে। পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না। মালতী, আজ আমি বড়ই ক্লান্ত। আজ তুমি যাও, কাল এসো না হয়। বেশ, তাই হোক। এখনই শিকড়টা হাতে বেঁধে ফেলো, কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদার বাবুর বৈঠকখানা ঘরে গেল। সেখানে ওঝা, দেবেনবাবু ও তার বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিলেন। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠলেন। ও ওষুধ পেয়েছেন? কি জিনিস পেলেন দেখি। ঠিক আছে, আর ভয় নেই। জয় ভগবান। এখন দিন কতক রাত্রে ও রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শন করবে, কিন্তু এই বালাই আপনার ইষ্ট কবচ। সে যাই বলুক আর যাই করুক, আপনি প্রাণান্তেও এই বালা খোলবার চেষ্টা পর্যন্ত করবেন না। নরেন, কি হলো? শিকড়টা খুলছো না কেন? নরেন, দরজা খোলো, আমায় ভিতরে আসতে দাও। তোমার সাথে তো সব কথা হয়েই গিয়েছিল। কি হলো? ও নরেন, আচ্ছা তুমি দরজা খুলবে না তো? শুনবে না তো আমার কথা? আজ আর সে বন্ধ দরজার ভিতর দিয়ে ঘরে আসতে পারলে না। নরেন মালতীর কথার কোনো জবাব দিলে না। প্রথম 2-3 রাত্রি অনুনয় বিনয় ও তারপরে ভয় প্রদর্শন। নরেন, নরেন, আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই তুই কি ভেবেছিস এই শিকড় পরে তুই বাঁচবি? শেষ করে দেব আমি তোকে। কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না। কিন্তু নরেন নিরুত্তর থাকে। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। তারপরে মালতী আর আসেনি। নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। নরেনের আনন্দ, মা বাবার আনন্দ, আত্মীয় স্বজনের আনন্দ, প্রতিবেশীর আনন্দ, জমিদার বাবু ও তার পরিবারবর্গের আনন্দ, আর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ওঝার। জমিদার বাবু তার প্রচুর টাকায় ভরিয়ে দিয়েছেন।